আদালতে আত্মসমর্পণ করে জামিন অনুব্রত মণ্ডলের। আইসিকে গালাগালি মামলায় অনুব্রতর জামিন, পুলিশের গাফিলতিতে অনুব্রতর জামিন। বিস্তারিত জানি, প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একদমই যেটা বলে রাখবো, গত 2 মাস আগে অনুব্রত মণ্ডলের যে অডিও ভাইরাল হয়েছিল, সেই অডিও কাণ্ডে কিন্তু অনুব্রত মণ্ডল আজকে জামিন নিলেন এবং আদালতে, বোলপুর মহকুমা আদালতে তিনি আত্মসমর্পণ করেন এবং সেখানে কিন্তু তার জামিন হয়। মূলত সরকারি পক্ষের আইনজীবী যিনি ছিলেন ফিরোজ পাল, তার সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে যিনি তদন্তকারী অফিসার অর্থাৎ বোলপুরে যিনি এসডিপিও, তিনি কিন্তু এখনো পর্যন্ত বোলপুর মহকুমা আদালতে কোনো কেস ডায়েরি জমা দেননি। আর তার এইটাকে মাথায় করে রেখে কিন্তু অনুব্রত মণ্ডল আইনজীবী বলেন এবং তারপরে কিন্তু অনুব্রত মণ্ডলের জামিন হয়েছে। অর্থাৎ যে তদন্ত, সে তদন্ত কতদূর অগ্রগতি হয়েছে বা কি হয়েছে এখনো পর্যন্ত আদালত জানেই না। আর তার জন্যই কিন্তু অনুব্রত মণ্ডলের জামিন হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ওনার বয়সের কথা ভেবে উনি বিভিন্ন অসুখে ভুগছেন, সাফারিং ফ্রম এরিয়া সেলমেন্টস, এইগুলো ভেবে কোর্ট বেলটা গ্রান্ট দেয়। কোনো শর্ত আয়ের সাথে মিট করতে হবে, ইনভেস্টিগেশন পারপাসে আয়ের সাথে কোঅপারেট করতে হবে। ডাকবে আর কত ব্যক্তিগত কোনো বন্ড হলে 1000 টাকা করতেও না। আজকে আমার মক্কেলকে সারেন্ডার করালাম এবং লানেট কোর্ট বেল অ্যালাউ করেছেন। কোনো শর্ত দিয়েছেন? না, কোনো শর্ত দেননি। উনি তো অসুস্থ, না বয়স্ক, অসুস্থ, সেই শর্তে বেল পেয়েছে। অনুব্রত মণ্ডল তো? হ্যাঁ, আমার একদম অনুব্রত মণ্ডল, উনি সারেন্ডার করে বেল পেয়েছেন। মধ্যরাত হঠাৎ বিস্ফোরণ, আইডি বিস্ফোরণ, কেঁপে উঠল মধ্যমগ্রাম। বিস্ফোরণে কাঁপল বয়েজ স্কুল সংলগ্ন এলাকা। বিস্ফোরণে মৃত্যু উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দর ব্যাগেই বোমা ছিল বলে অনুমান। হরিয়ানায় কর্মরত যুবক, কেন বোমা নিয়ে কলকাতায়, এই প্রশ্ন উঠছে। কি পরিস্থিতি এখনকার আগে জানি। আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, যে এলাকায় বিস্ফোরণের ঘটনা, জনবহুল এলাকা, বয়েজ স্কুল সংলগ্ন এলাকা, সেখানে এভাবে বিস্ফোরণ, তাও আবার আইডি বিস্ফোরণ। একদম, দেখো, অর্থাৎ মধ্যমগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। একদিকে মধ্যমগ্রাম স্টেশন, তার পাশেই রয়েছেন বয়েজ স্কুল এবং এই যে জায়গাটায় বিস্ফোরণ হয়েছে সেই জায়গা অর্থাৎ রয়েছে উপরে রয়েছে উড়ালপুল। সেই উড়ালপুলের নিচেই কিন্তু এই বিস্ফোরণের ঘটনা এবং এই বিস্ফোরণের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে লোহার চেয়ারের হাতল কিন্তু সেখান থেকে উড়ে যায় এবং ওখান থেকে প্রায় 40 মিটার দূরে বয়েজ স্কুলের নোটিশ বোর্ড, সেই নোটিশ বোর্ডেও কিন্তু কাঁচে ফাটল বা কাঁচ সেখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ মনে করা হয়েছিল যে বোমা বিস্ফোরণ, কিন্তু এটা বোমা বিস্ফোরণ নয়, অত্যন্ত শক্তিশালী একটি বিস্ফোরণ এবং এই মিস হ্যান্ডেলিং এর জন্য এই বিস্ফোরণ হয়েছে এবং তার থেকেই কিন্তু অর্থাৎ এই যুবকের মৃত্যু হয়েছে। তার কারণ যুবকই তার কোলে অর্থাৎ তার কাছেই রাখা ছিল একটি কালো ব্যাগ, সেই ব্যাগ থেকেই অর্থাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। অর্থাৎ তিনি একেবারে সোদপুর রোড ধরে তিনি যখন এসে সোদপুর অর্থাৎ মধ্যমগ্রামের কাছে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে তিনি মধ্যমগ্রাম চৌমাথায় যাবেন, সেই মতো তাকে দিক নির্দেশনা দেখিয়েও দেন। তারপরেই মিনিট 20 পরেই এই মধ্যমগ্রাম একেবারে বয়েজ স্কুলের সামনে অর্থাৎ যেখানে রবীন্দ্র মুক্ত মঞ্চ রয়েছে সেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং রক্তাক্ত অবস্থায় যুবককে নিয়ে সেখান থেকে বারাসত হাসপাতাল, পরবর্তীকালে 3-3.5 ঘন্টা পরে প্রত্যক্ষদর্শীর বক্তব্য শুনি, তারপর ফিরছি আবার তোমার কাছে। আমরা দোকানে আছি, একটা টোটো এরকম দাঁড়িয়ে আছে, ভদ্রলোককে জিজ্ঞাসা করছে চৌমাথায় যাবে, হিন্দিতে বলছে সব, এবং আগো ছিল চেহারা একটা অন্য টাইপের। এটা হচ্ছে 12টা 15-20 ঘটনা। এইটা ঘটনাটা এবার বাস্ট হয়েছে ধরুন 1টা 5 বা এরকম টাইমে। তারপরে আমরা দোকান গুছিয়ে টুছিয়ে যাচ্ছি, যেভাবে হিন্দিতে উনি ওখানে কাটছিলেন, পুরো আর কি একটা হাতটা বাইরে এরকম আর কি নেই, বডির গায়ে আর কি ঝলসানো ঝনঝনো। জিজ্ঞাসাও করেছে, সে হিন্দিতে কথাও বলেছে। আবারও চলে যাই, প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, শুধুই কি নাশকতার ছক নাকি নেপথ্যে আরো বড় কোনো ষড়যন্ত্র? ফরেনসিক টিমও তো এলাকায় এসেছিল, কি তদন্তে উঠে এলো এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত এনআইএ, অন্যদিকে হচ্ছে ফরেনসিক টিম, তারা কিন্তু আলাদা আলাদা ভাবে অর্থাৎ যেখানে এই যুবকের মৃতদেহ অর্থাৎ হাসপাতালে রয়েছে সেখানে এনআইএ টিম গেছিলেন, সঙ্গে ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন, কি ইনজিওর্ড হয়েছিল, কিভাবে তার ক্ষত রয়েছে সেগুলো যেমন দেখেন।
অন্যদিকে একেবারে ফরেন্সিক টিম তারা কিন্তু এলাকায় এলেন এবং তারা নমুনা সংগ্রহ করেন, কিন্তু যারা সূত্রের খবর তারা জানাচ্ছেন যে এটা কোনো সাধারণ বোমা নয়, এই বোমা একেবারে অত্যন্ত শক্তিশালী হাই রেঞ্জের বিস্ফোরণ, ফলে সেটি মিস হ্যান্ডেলের মাধ্যমে এই বিস্ফোরণ হয়েছে, অর্থাৎ অত্যন্ত শক্তিশালী এই বিস্ফোরণ। ফলে তিনি একেবারে তার যারা পরিবারের সূত্রে যেমন দাবি করা হয়েছে, পুলিশ সূত্রে তেমনটি জানিয়েছেন যে তার বাড়ি উত্তরপ্রদেশের উস্তি এলাকায়, সেখান থেকে সে হরিয়ানায় কাজ করত, কিন্তু সেখানে শনিবার তার পরিবারের সঙ্গে কথা হয়েছে, তিনি হরিয়ানায় রয়েছেন, কিন্তু তার দুদিন পরেই কিভাবে মধ্যমগ্রামে এই যুবক এলেন এবং অত্যন্ত স্পর্শকাতর এলাকা। তোমাকে একটু জানিয়ে রাখবো, একদিকে মধ্যমগ্রাম স্টেশন, বয়েজ স্কুল এবং সেখান থেকে 3 কিলোমিটারের মধ্যেই রয়েছে এনএসজি হাব, বিএসএফ ক্যাম্প, অন্যদিকে 4 কিলোমিটার মধ্যে রয়েছে এয়ারপোর্ট। অর্থাৎ এই ধরনের একটা অত্যন্ত স্পর্শকাতর এলাকা, এই ধরনের বিস্ফোরণের ঘটনা। ফলে ইতিমধ্যেই তদন্তকারীদেরকে ভাবাচ্ছেন, তার কারণ কোথায় কার নির্দেশে কি এমন বিস্ফোরণ নিয়ে এসেছিল এবং কার কাছে সেটা হ্যান্ড ওভার হওয়ার কথা ছিল, সবটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। ইতিমধ্যেই কিন্তু এই যুবকের পরিবার তারাও কিন্তু আসছেন, কিন্তু এই যুবক হরিয়ানা থেকে কেন এই মধ্যমগ্রামের এখানে এলেন, একেবারে হরিয়ানায় কর্মরত যুবক কি উদ্দেশ্যে এই মধ্যমগ্রামে এসেছিল, অবশ্যই আমাদের নজর থাক। ওনারা কি কি নিয়ে গেলেন সেটা ওনারা আমাদের জানালে বলবো, ওরা এক্সপার্ট আছে, উনি বলবেন। ওনারা যতক্ষণ না জানাচ্ছে ডিস্ট্রিক্ট পুলিশকে, আমরা বলতে পারবো না এই ব্যাপারে। আপনারা যে ব্যাগটা নিয়েছেন সেটাতে মূলত কি পেয়েছেন? যেটা পেয়েছি সেটা তদন্ত স্বার্থে এখনই আমার বলা ঠিক হবে না, সেটা আমরা দেখছি, খতিয়ে দেখছি। হাই মাদ্রাসার নমিনেশন নন্দীগ্রামে, আর তাতেই ধুন্ধুমার। সিপিআইএম কে মনোনয়নে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিআইএম কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। সিপিআইএম এর বিরুদ্ধে বহিরাগত এনে তাণ্ডবের অভিযোগ, ছবি দেখছেন আপনারা। মনোনয়নে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, সিপিআইএম কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ। ছজন প্রার্থীকে নিয়ে মনোনয়ন করতে গিয়েছিলাম, সেই জায়গায় অতর্কিত আক্রমণ, হাতে অস্ত্র নিয়ে, লাঠি সোটা অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের উপরে এবং কি আমার উপরে ব্যাপকভাবে আক্রমণ করে। পুলিশও ঢুকতে দেয়নি, সিভিক যারা ছিল তারা তো কিছুই নয়, এবং গেট থেকে তারা দূরে চলে গেছে, স্থানীয় কোথাও নেই, এবং তৃণমূলের তো মস্তান বাহিনী আছে, তারা তাদেরকে বের করে দিয়েছে। দাউদপুর এলাকায় যে ভোটাররা আছে একজনও ওদের সঙ্গে নেই। এখনও পর্যন্ত আমরা যেটা দেখেছি সমস্ত বহিরাগত, এখানে এই দাউদপুর এলাকার একজন লোক ওদের সঙ্গে নেই, সমস্ত বহিরাগত কিছু সিপিএমের ক্যাডারকে নিয়ে এসে এই দাউদপুরের শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। বাধার কিছু নেই, এরা বহিরাগত, এলাকায় অশান্তি করতে আসছে। সিপিএমের মতো এই লাল পতাকা দেখলে মানুষ ভয় পায়, আতঙ্কিত হয়, সেটা কোনোভাবে দাউদপুরের মানুষ এটাকে পছন্দ করছে না। শুধুমাত্র নন্দীগ্রাম নয়, ছবি দেখাবো ভাঙড়েরও। সেখানেও হাই মাদ্রাসার নমিনেশন ঘিরে ধুন্ধুমার। স্কুলের সামনে বোমা পড়লো, বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ। আইএসএফ তৃণমূলের হাতাহাতি, আর তাতেই উত্তেজনা। ভাঙড় থানার সামনে দুপক্ষের মারধর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠি। ভাঙড় থানার সামনে বিশাল পুলিশ বাহিনী। দেখুন, গতকাল রাত থেকে এরা বিভিন্নভাবে এই অস্ত্র মজুত করছে, বোমা বন্দুক মজুত করছে, একথা আমরা পুলিশকেও জানিয়েছিলাম। কিন্তু আজকেই যেখানে বোমিংটা হলো সেখানকার দোকানদার যারা, ব্যবসায়ী যারা, সাধারণ মানুষ যারা, তারা দেখেছে যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী আবেদ আলী, ইদ্রিস এরা কিন্তু ওখানে বোমিং করেছে। ফলে এরা যে সন্ত্রাসী পরিবেশ তৈরি করার জন্য এবং শান্ত ভবনকে অশান্ত করার জন্য এটা যে গভীর যে চক্রান্ত করছে, এটা একটা সবচেয়ে বড় উদাহরণ। ভাঙড়ে নাকি আইএসএফ শেষ হয়ে গেছে, তাহলে একটা সরকার সাহেবরা তো পারতো, সুযোগ ছিল অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করা, যে আইএসএফ কটা অভিভাবকদের ভোট পাই বা তৃণমূল কটা ভোট পাই, এটাও তারা চেক করতে পারতো। যদি আইএসএফ শেষই হয়ে যেত তাহলে আমাদেরকে ডিস্টার্ব করতো না। আমাদের কর্মীরা আঘাত পেয়েছে, আমাদের কর্মীরা হসপিটালাইজ আছে, ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে, কিন্তু এর জবাব আমরা দেবো, এটা আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে।